জুলাইতেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। 2-3 দিনের মধ্যে সংসদের উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্ত। উচ্চকক্ষ বিষয়ে আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী 2 দিন পরেই আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারব। শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই হতাহতদের জন্য তহবিল করবে বিএনপি। সংঘাতের রাজনীতি ছেড়ে সব দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান নাহিদের। হামলা কিংবা গায়ে হাত দেওয়া ফ্যাসিবাদী চরিত্র। কারফিউ শিথিলের পর গোপালগঞ্জ ফের 144 ধারা জারি। বিরাজ করছে আতঙ্ক। গণগ্রেফতারের অভিযোগ নাকচ স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের মনোভাব ইতিবাচক বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরো উন্নয়নের আশ্বাস। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। সংসদের উচ্চকক্ষের বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি কথা বলেন। জানান 31 জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুতে কাজ করছে কমিশন। বৈঠকে অনেকগুলো বিষয় একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্ধারণ ও রূপরেখা নিয়ে নিজেদের দলের অবস্থান জানান নেতারা। বিস্তারিত ফাহিম ইউসুফের রিপোর্টে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে আলোচনা চালিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের 15 দিনের আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনা শুরু হয়। সূচনা বক্তব্যে আগামী 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির ব্যাপারে আশার কথা জানান অধ্যাপক আলী রিয়াজ। বলেন, উচ্চকক্ষের বিষয়ে আগামী 2-3 দিনের মধ্যে সিদ্ধান্তে যাবে কমিশন। উচ্চকক্ষ বিষয়ক আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আগামী 2-3 দিন পরেই আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারব। আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত করতে চাই। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্ধারণের ক্ষেত্রে এক কক্ষ বিশিষ্ট সংসদ হলে প্রস্তাবিত 13 সদস্যের মধ্যে শুধু নিম্নকক্ষ হতে প্রস্তাবিত 7 জনকে নিয়ে বাছাই কমিটি গঠন নিয়ে নিজেদের অবস্থান জানান। র্যাঙ্ক চয়েসটা আমরা যদি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা হয়তো আমাদের জন্য খুব ভালো একটা হবে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের ক্ষেত্রে সবগুলো দল মিলে একজন প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন। সেই ক্ষেত্রে আসলে কি হবে সেটা একটু যদি লিখিত থাকে মনে খারাপ হয় না। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সময় ও রূপরেখা নিয়ে নিজেদের অবস্থান জানান রাজনৈতিক দলের নেতারা। অপোজিশনের প্রদত্ত 3 জনের থেকে 1 জনকে নেবে, পজিশনের মধ্যে থেকে 3 জন থেকে 1 জনকে নেবে, 2 জন আসলো। আর থার্ড মেজরিটি যারা যে 2 জন দিয়েছে ওখান থেকেও পজিশন 1 জন করে চুজ করবে। সংলাপে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দল। এর আগে প্রথম দফা সংলাপে 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে কমিশন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। মতপার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি। রাজধানী চন্দ্রিমা উদ্যানে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ হচ্ছে তাদের পাশে দাঁড়াতে তহবিল করবে বিএনপি। এ সময় শুধু জুলাই আগস্টে নয়, বিগত 1.5 যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা হবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ইউসুফ ভাইয়ের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই অংশ হিসেবে রোববার সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে বিএনপি তাদের পাশে থাকবে। পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না।
বলেন দেশে আর কোনো গুম, খুন, সন্ত্রাস ও চাঁদাবাজি নয়, বরং পরিবর্তনের রাজনীতি চায় বিএনপি। আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আমরা মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে, সেই ধরনের একটা রাষ্ট্র চাই। জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের জন্য দ্রুত ফান্ড তৈরি করার প্রতিশ্রুতিও দেন বিএনপি মহাসচিব। আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করব, সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। পুরনো সংঘাত ও বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে সার্জিস আলম বলেন, কথার সঙ্গে কথার লড়াই হতে পারে, হামলা কিংবা গায়ে হাত দেয়া ফ্যাসিবাদী চরিত্র। এনসিপি রাঙামাটির পথসভা নিয়ে কেম নাজিমের সহায়তায় জানাচ্ছেন জান্নাতুল মোহনা। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার 20তম দিনে চট্টগ্রামে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পর পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি। এই মুহূর্তে দরকার পদযাত্রা শেষে বনরূপা বাজারে পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যারা কথার জবাবে মঞ্চ ভাঙে কিংবা হামলা করে দেয় তারা ফ্যাসিবাদী। এমন প্রবীণদের থেকে আর কিছু শিখতে চায় না তরুণরা। কথার সাথে কথার লড়াই হতে পারে, কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। এগুলো ফ্যাসিবাদী চরিত্র। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংঘাত ও বিরোধিতার জায়গা থেকে বেরিয়ে আসতে হলে সব পক্ষকে সংযত বক্তব্য দিতে হবে। আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব, জনজীবনে যেই নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে সেই রাজনীতি যাতে ফেরত নেওয়া যায়, সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি সেই আহ্বান আপনাদের দিতে চাই। জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব। জনগণই বৈধতা, জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবে। রোববার বিকেলে চট্টগ্রামের বদ্দারহাটে পথসভা এনসিপির। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি। গোপালগঞ্জে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কারফিউ শিথিলের পর রোববার ভোর 6টা থেকে জারি করা হয়েছে 144 ধারা। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। যদিও সকাল থেকে ঘর থেকে মানুষ, তবে এখনও বিরাজ করছে আতঙ্কের ছায়া। সহকর্মী জাবিল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কুন চৌধুরী। শনিবার রাত 8টা থেকে গোপালগঞ্জে জারি করা হয় পূর্ণ কারফিউ। টানা 10 ঘন্টা পর রোববার ভোর 6টায় সেই কারফিউ শিথিল হলেও জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসেনি পুরোপুরি। কারফিউ শিথিলের পরপরই জেলা প্রশাসন থেকে নতুন করে জারি করা হয় 144 ধারা, যা কার্যকর থাকবে রাত 8টা পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে সব ধরনের মিছিল, সভা কিংবা জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি দপ্তর ও জরুরি সেবা সংশ্লিষ্টরা 144 ধারার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আল্লাহর ইচ্ছায় কোনো সমস্যা নাই। প্রত্যেকটা মানুষের ভিতরে তো টেনশন কাজ করতে পারে যে সে একটা পরীক্ষার্থী, সে সুস্থভাবে পরীক্ষা দিতে পারবে কিনা। সকালে ঘর থেকে বেরোতে দেখা গেছে শ্রমজীবী মানুষদের। খুলতে শুরু করেছে দোকানপাট, তবে স্বস্তির পাশাপাশি রয়েছে আটকের আতঙ্ক। 16 জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার জেরে 4টি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন। পরিস্থিতি আগের চেয়ে অনেকটা পরিবর্তন, তবে মানুষের ভিতরে একটাই আতঙ্ক সৃষ্টি যে পুলিশের যে দাওয়ানি বা গ্রেপ্তার আতঙ্কে আছে মানুষ। গত 3 দিন গাড়ি ঘোড়া চালাতে পারে না, যাও আজকে রাস্তায় বার হয়েছি, কম বেশি আল্লাহর ইচ্ছায় কিছু পাবানি। আজকে আজও সেই অবস্থা, ভাড়াও তো নাই, আমরা গরিব মানুষ চলতেছি না। তবে এই বিষয়ে মুখ খুলছেন না জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো কর্মকর্তা। গোপালগঞ্জ পরিস্থিতি আপাতত শান্ত হলেও মানুষের মধ্যে রয়ে গেছে উদ্বেগ ও অনিশ্চয়তা। প্রশাসন বলছে 144 ধারার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই তাদের মূল লক্ষ্য। অঙ্কুন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষ, সহিংসতার ঘটনায় গণগ্রেফতারের অভিযোগ নাকচ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য যে নিরাপত্তা প্রয়োজন তা বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব বলেও জানান উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। গোপালগঞ্জে 16 জুলাই এনসিপির পদযাত্রাকে ঘিরে পুলিশ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে 5 জন নিহত এবং শতাধিক আহত হন। এরপর থেকে জেলা জুড়ে কারফিউ, 144 ধারা, গণগ্রেপ্তারের অভিযোগ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গোপালগঞ্জ।
এমন পরিস্থিতিতে রোববার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কেউ অকারণে গ্রেপ্তার হচ্ছে না, কেবল দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে। কোনো গ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। পরিস্থিতিতে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সে বিষয়েও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, গোপালগঞ্জের শারীরিক পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাবেরুল ইসলাম। জাবেরুল, গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। ডানা, আপনি জানেন যে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যে উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ ঘটনায় যে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় কারফিউ, এটি আজ সকাল 6টার দিকে শেষ হয়ে যায় এবং 6টা থেকে আজ রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করেন জেলা প্রশাসক। এই ঘটনায় 4টি মামলা হয়েছে গোপালগঞ্জে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে 2টি, কোটালীপাড়ায় 1টি এবং কাশিয়ানীতে 1টি মামলা হয়েছে। ঘটনায় 3008 জনকে আসামি করা হয়েছে। যদি একটু বলতে চাই দর্শকদের, সেটি হলো গত রাতে গোপালগঞ্জে মাত্র 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর থানায় 9 জনকে এবং কোটালীপাড়া থানায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট এখন পর্যন্ত আটককৃত লোকের সংখ্যা দাঁড়িয়েছে 321 জনে। এই 144 ধারা সফল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তৎপর রয়েছেন। সেনাবাহিনী, এপিবিএন এর সদস্যরা, র্যাব, বিজিবি, নৌবাহিনী সহ পুলিশের সদস্যরা টহল অব্যাহত রেখেছে। এছাড়া এখন পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ জানা যায়নি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। ডানা। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের মনোভাব ইতিবাচক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার বান্দরবান পার্বত্য জেলা পরিষদে বিভিন্ন উপজেলার কৃষক ও নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, পাহাড়ের বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্য সহ পার্বত্য এলাকার সকল উন্নয়নের পার্বত্য মন্ত্রণালয়ের পাশে থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, মর্যাদা সম্পন্ন, উন্নত পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব। প্রকৃত অর্থেই কিন্তু চায় যে এই পার্বত্য 3 জেলায় মানববন্ধন সহ শান্তি প্রতিষ্ঠা হোক, কারণ এখানে বিপুল সম্ভাবনা আছে মানুষের সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে, যেদিকে শান্তি প্রতিষ্ঠার মতো করা যায়। এবং সেই জন্য আমাদের স্বল্প সময়ে আমরা সবকিছু করতে পারবো না, আপনারা বুঝতেই পারছেন, কিন্তু আমরা শুরু করে দিয়ে যেতে চাই যাতে করে কিছু সময়ের মধ্যে, আগামী কিছুদিনের মধ্যে যেন শান্তি পুরোপুরি ফিরে আসে, একটা সহাবস্থান নিশ্চিত হয়। আপনারা যেভাবে এই অঞ্চলকে, এই জেলাকে যেভাবে সাজাতে চান, সেটাই হবে এই জেলার প্রধান বৈশিষ্ট্য, এই জেলার মানে অস্তিত্ব। সেটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে ঢাকা রাজপথে আন্দোলনে যোগ দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ কামরুল মিয়া। এক পর্যায়ে 19 জুলাই ঢাকার মিরপুর 10-এ পুলিশের গুলিতে নিহত হন তিনি। এদিকে উপার্জনক্ষম প্রিয়জনকে হারিয়ে শূন্যতা বিরাজ করছে পরিবার জুড়ে। এই অবস্থায় নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান শহীদ কামরুলের অসহায় বাবা। মেহেদিনুর পরশের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। ছেলে হারানোর শোকে কাতর হয়ে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের কৃষক নান্নু মিয়া। জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন প্রাণপ্রিয় ছেলে কামরুল মিয়া। তাতেও তার দুঃখ নেই, কারণ ছেলের টকবগে রক্ত অবদান রেখেছে নতুন বাংলাদেশের সূর্যোদয়ে।
কামরুল স্থানীয় একটি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে 2016 সালে জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন। ফার্নিচারের দোকানে শ্রমিক হিসেবে কাজ করা কামরুল আন্দোলন চলাকালে ছাত্র জনতার সাথে যোগ দিয়ে প্রথম দফায় গুলিবিদ্ধ হন। তবু দমে যাননি কামরুল। কিছুটা সুস্থ হয়ে আবারও 19 জুলাই রক্তচক্ষু উপেক্ষা করে সদল বলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। বিকেলে মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে নিহত হন তিনি। মৃত্যুর 3 দিন পর ঢাকা থেকে তার লাশ এলাকায় এনে দাফন করে পরিবারের সদস্যরা। কামরুলের বাবা নান্নু মিয়া বলেন, সচ্ছলতা ফেরাতে বিদেশে যাবার স্বপ্ন ছিল তার ছেলের, সেই অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছিল, কিন্তু তার আগেই সে শহীদ হয়েছে। পিতার চাওয়া মৃত্যুর আগে দেশের মাটিতে পতিত আওয়ামী সরকারের বিচার দেখে যাওয়া। মিরপুর 10 নম্বর বলচক্কর কাজ করতো, গিয়া বৃহস্পতিবার গেছে, শুক্রবার গেছে, মোবাইল টোবাইল নেট সব বন্ধ, কোনো ইয়া নাই। আমার পুত্র কোনো যোগাযোগ আমি করতেছি না। একটা ছেলে মারা গেছে আগে, বড় ছেলেটা, 3টা ছেলে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার সংসারটা সেই পালতো, তার 4টা বোন, তার মা নাই। ব্রিটিশ সরকারের আন্দোলনে 2-3 দিন যাবৎ সে আন্দোলনে ছিল। প্রথম দিনে আঘাত পেয়ে আছে, দ্বিতীয় দিনে আবার গেছে ফিরে। অত্যন্ত বর্বরতার সাথে হত্যাকাণ্ড ঘটেছে। আমার বাচ্চার লাশ আনতে গিয়ে আমরা অনেক কষ্ট করেছি। এই কারণে আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি যাতে বিগত জালেম সরকারের সুষ্ঠু বিচার হয়। জুলাই হতাহতদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ আর কখনো পথ হারাবে না, এমনটাই প্রত্যাশা সকলের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কিয়ামত পর্যন্ত জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার দুপুর 12টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা মীর শরফত আলী সপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি জানান, জামায়াতের যেসব দাবিগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে, বিএনপির ক্ষমতায় আসবে সেটা জামায়াত সহ করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় জনগণের ভাষা তারা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। জামাতের যে সকল দফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না, এটা শিব। শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির সমাবেশস্থলে বেশ কিছু হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। রোববার সকালে পৌরসভার মাতবর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে তার নেতাকর্মীরা উপজেলা বিএনপির একটি অংশ সমাবেশে আয়োজন করে। সকালে সমাবেশস্থলের পাশেই 2 দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার কথাও জানায় পুলিশ। ওখানে যেটা শুনলাম যে ওখানে একটা সাউন্ড পাওয়া গেছে ককটেল বিস্ফোরণের। আমাদের পুলিশ পাঠিয়েছি, তদন্ত করছি। আসলে কি কিছু শব্দ হয়েছে, কে বা কারা কি পাঠিয়েছে, আমরা সেই সব বিষয়ে তদন্ত করছি। মনিরুজ্জামান মনির শিক্ষা অধিদপ্তরের সামান্য হিসাবরক্ষক কাম ক্লার্ক তিনি, কিন্তু বদলি করাতে পারেন শিক্ষকদের, এমনকি বড় কর্মকর্তাদেরও। তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ, বললেই পেতে হয় শাস্তি। অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। বগুড়া প্রতিনিধি সঞ্জুরা রিপোর্ট জানাচ্ছেন সজল বিশ্বাস। শিক্ষা অধিদপ্তরে অনিয়ম দুর্নীতির সিন্ডিকেটের হোতা মনিরুজ্জামান মনির হিসাবরক্ষক কাম ক্লার্ক পদের কর্মচারী হলেও তাকে মেনে চলেন পরিচালক পর্যায়ের কর্মকর্তারাও। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেমন প্রভাব ছিল এই কর্মচারীর, এখনও তেমনই রয়ে গেছে। বদলি করানো ছাড়াও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকেন তিনি। চাকরির ভয়ে তার বিরুদ্ধে কথা বলার সাহস করে না কেউ। আগের কর্মস্থল বগুড়া সোনাতলা উপজেলায় শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে একই রকম দাপট ছিল তার। আমার উপর হাত বড় না, কোনো হাত বড় না। বদলি করছিল ভাই পানিশমেন্ট ঠাকুর গা, আমাকে কি কয় আপনাকে বদলি করেছে ওদেরই এক সহকর্মী প্রণয় গুরু। মানে ওনার বিরুদ্ধে কথা বললে তাকে বদলি করে? ওরা তো একটা আছে, ওরা তো একটা সংঘবদ্ধ চক্র ছিল।
দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে মনিরের দুর্নীতির আদ্যপ্রান্ত। বগুড়ায় থাকতে মনির 13 মাস অফিসেই আসেননি। তদবির বাণিজ্যে পড়ে থাকতেন ঢাকায়। একদিনে এসে অফিসে হাজিরা খাতায় করে দিতেন সব দিনের সই। অফিসে আসেনি, ডাইরেক্টর স্যার বলে দিয়েছিল যে মাধ্যমিক স্যার আমাকে খবর দিয়েছিল। আমাদের অফিসে কোনো সময় তাকে আমি দেখিনি। আমি ফোনে তার জানতে পারছি যে তিনি সোনাতলায় কর্মরত ছিলেন। 3.5 মাস ছিলেন, 4.5 মাস, 4.5 মাস ছিল। এর মধ্যে সে কন্টিনিউ অ্যাবসেন্ট ছিল। তদন্ত সাপেক্ষে মনিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন বগুড়ার জেলা কর্মকর্তা। আদেশে সে বদলে আসছিল, সেখানে সে থাকে, তারপর সে বদলে আবার চলে গেছে। দেশের কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষা বিভাগের ক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত থাকে, অন্যায় করে পার পাওয়া যাবে না। যারা বিভিন্ন অন্যায়ের কাজের সাথে যুক্ত তারা যথাযথ বিধিমূলক শাস্তির আওতায় আসছে। বগুড়া থেকে মনিরকে 2023 সালে বাগেরহাটে বদলি করা হয়। এরপর তিনি চলে আসেন ঢাকায়। যোগ দিয়েছেন ঢাকা কলেজে হিসাবরক্ষক কাম ক্লার্ক হিসেবে। একাধিকবার না, আপনারা যতবার স্টুডেন্ট নিতে আসে ততবারই আমি না করছি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলক সহ 45 জনের বিরুদ্ধে 15 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এর নির্দেশ দেয়। সেই সঙ্গে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 23 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার দিন নির্ধারণ করা হয়েছে 5 অক্টোবর। এ নিয়ে আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। রোববার জুলাই আগস্টে গণহত্যার 7 মামলায় একযোগে 39 আসামিকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 10:30টার পর একে একে আদালতে তোলা হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম সহ দীপুমণি, পলক সহ 16 জনকে। শুনানি শুরুর কিছুক্ষণ আগে আইনজীবী বলেন হাসানুল হক ইনু কথা বলতে চান। ইনু বলেন গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। এর উদ্দেশ্য সৎ নয় বলে অভিযোগ তার। এ সময় চিফ প্রসিকিউটরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ইনু, তার সঙ্গে গলা মেলান সাবেক মন্ত্রীরাও। আর ট্রাইব্যুনাল বলেন ন্যায় বিচারের স্বার্থে আদালত সবকিছু শুনতে পারেন। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশে ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। তার সংখ্যা যে অসৎ উদ্দেশ্য, কিন্তু অসৎ উদ্দেশ্য বিভিন্ন পারপাজে বর্তমান দেখে যে ডিজিটাল যুগে ডিজিটাল ব্যবস্থাকে ব্যবহার করে অনেক কিছু ঘটে থাকে, তো সেই জায়গাটা থেকে হয়তো তিনি বলেছেন এবং এটা সাধারণত আপনারাও দেখেছেন যে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই সংখ্যাটার কথাই তিনি অভিব্যক্তি হিসেবে প্রকাশ করেছেন। পরে 16 মন্ত্রী সহ 45 জনের বিরুদ্ধে 15 অক্টোবর তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিন জুলাই গণহত্যার আরেক মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ সাবেক 8 পুলিশ কর্মকর্তাকে। তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে আরেকটি মামলার বিচার শুরু হয়, এই মামলায় তাকে আদালতে আনা হবে না। পরে 5 অক্টোবর 23 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে বলেন আদালত। এদিন আরো 5 মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া কক্সবাজারের বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় স্থানীয় এমপি বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ভ্যান চালিয়ে গড়া ছোট্ট একটি সংসার, যেখানে ছিল স্বপ্ন, ভালোবাসার, পরিশ্রমের খাম, কিন্তু সেই স্বপ্ন আজ কেবলই অতীত। ঢাকা সূত্রাপুরের কাগজটোলা একটি অগ্নিকাণ্ডে নিঃশেষ হয়ে গেছে পটুয়াখালীর রাঙাবালি রিপন চাঁদনী দম্পতির সংসার। 1 সপ্তাহের ব্যবধানে একে একে প্রাণ হারিয়েছে স্বামী, স্ত্রী এবং তাদের আদরের 3 সন্তান। শোকের ছায়া নেমে এসেছে রিপন চাঁদনী দম্পতির গ্রামের বাড়িতে। সহকর্মী সাইদ ইব্রাহিমের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। পটুয়াখালীর রাঙ্গাবালির যুগির হাওলা গ্রামের সন্তান রিপন 7 বছর আগেই সুখের আশায় জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন। ভ্যানচালক রিপন 3 বছর ধরে ঢাকার সূত্রাপুরের কাগজিটোলার ভাড়া বাসায় থাকতেন স্ত্রী চাঁদনী, 2 ছেলে তামিম, রোকন আর 1.5 বছরের কন্যা আয়েশাকে নিয়ে। ভবিষ্যতে একটু সচ্ছল হবেন এই আশাতেই জীবন পার করছিল পরিবারটি, কিন্তু সেই সুখের দেখা পাওয়ার আগেই আগুনে কেড়ে নিল পরিবারটিকে। অন্যান্য রাতের মতো গেল 11 জুলাই শুক্রবার রাতেও গভীর ঘুমে ছিল পরিবারের সদস্যরা। হঠাৎ রাত 1:30টার দিকে সেই বাসায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন সবাই।
পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানেই প্রথমে মারা যায় ছোট্ট আয়েশা। দুদিন পর মৃত্যু হয় দুই ছেলে তামিম ও রোকনের। ছেলেদের মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে অ্যাম্বুলেন্সে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা চাঁদনী। সবশেষে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান স্বপ্নবান বাবা রিপন। এই পরিবারটা একবারে নিঃস্ব হয়ে গেছে। এরা একই পরিবারে 5 জন ছিল, ঢাকায় গেছে কামাই করতে, কিন্তু আসতেছে তাদের লাশ হয়ে। কিন্তু তাদের মা ছিল এখন অসুস্থ, বুড়ো মানুষ, জলবর্তা বাবা মারা গেছে। 3 সন্তান, তার বাবা তার মা, তারা খুব করুণ অবস্থায় মারা গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন, এই মরণটা কি জন্য হলো, অ্যাক্সিডেন্টটা, এটার তদন্তটা করে সুব্যবস্থা এবং সুবিচার দাবি করছি। ছেলে পুত্রবধূ আর 3 নাতনিকে হারিয়ে এভাবে বিলাপ করছিলেন বৃদ্ধা জরিনা বেগম। বছর খানিক আগে তার স্বামী মারা গেছেন। এই সন্তানই ছিল তার শেষ ভরসা। কেউ নাই, সবই আমার ধ্বংস, সবই আমার কেয়ামত। এক পরিবারের 5 জনের মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম। বিলাপ কান্না আর হাহাকার ছাড়া আর কিছু নেই সেখানে। আমরা সারা বাংলাদেশের সর্বস্থানের মানুষের কাছে আমরা আকুল আবেদন জানাই যে আমাদের এই মৃত্যু ব্যক্তির শুধু মা আছে, এছাড়াও পাশাপাশি দাঁড়ানোর মতো কেউ নেই। যদি পারেন সর্ব জায়গায় যে জায়গা দিতে পারেন যে অসহায় পরিবারটার জন্য সহযোগিতা করবেন। ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ঢাকায় গিয়েছিলেন রিপন, কিন্তু ফিরলেন সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহ হয়ে। এরই মধ্য দিয়ে শেষ হলো শত স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা একটি পরিবার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলা জাতীয়তাবাদী দলের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা সভা হয়েছে। শনিবার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি গ্রামে আলোচনা সভা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এইচ.এম. ওয়ালিদুর রহমান আপেল বলেন, বিগত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে। বিএনপিকে গণমানুষের দল উল্লেখ করে এই দলে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা নেই বলেও জানান তিনি। এ সময় যারাই কোনো অপকর্ম করবে সরাসরি তাদের শাস্তি দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ কোনো জনসাধারণ না, জনসাধারণ বিশেষ জনসাধারণকে আমি রক্ষা করে বলছি, আওয়ামী লীগের সেই ঐতিহাসিক নেতা কর্মী যারা নাকি অন্যায় করেছে, তারা ক্ষিন্নতম মানুষ, ভিন্নতম আমাদের এই দেশের সরকার, যারা অনেক কিছুই বিবর্জিত হওয়া উচিত, অনেক কিছু তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের। শিক্ষক সংকট নিরসন সহ 8 দফা দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো নানাবিধ বৈষম্যের শিকার। শিক্ষক সংকট, ল্যাব ফ্যাসিলিটি না থাকা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এই সমস্যার সমাধানে 8 দফা দাবি জানিয়েছেন তারা। আমাদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই ক্যাম্পাসের সকল প্রশাসনিক এবং একাডেমিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজশাহী সিটি কর্পোরেশনের অচলাবস্থা দূরীকরণ ও সচিব অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ নাগরিকরা। রোববার সকালে নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, নাগরিক সেবা পেতে প্রতিনিয়ত মানুষ হয়রানির শিকার হচ্ছে। সচিব রুমানা আফরোজ দায়িত্ব নেওয়ার পর জনভোগান্তি আরও বেড়েছে। এ সময় তারা সচিবের অপসারণ ও স্থায়ী প্রশাসক নিয়োগের দাবি জানান। সচিব মোহাম্মদ রোমানা আফরোজ এর আগে যেখানে কর্মরত ছিলেন সেখানেও তিনি নানা প্রশ্নের জন্ম দিয়েছিলেন। ফ্যাসিলিটি ধাঁচের আচরণ করা এই সচিবের বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগ ও জনভোগান্তির হাত থেকে আমরা পরিত্রাণ পেতে চাই।
ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার দাবিতে নেসকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুর 12টার দিকে নগরীর হেতেমখা এলাকায় এই কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা বলেন, নেসকোতে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে, এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত মেধাবীরা। এ সময় আরও 3 দফা দাবি তুলে ধরেন।